মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছে আরটিভির পর্দায় 7 দিন ব্যাপী ঈদের বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। মাহা থাকি সবসময়ের মতো সাথে এবং ঈদের দ্বিতীয় দিন আমার সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ। তার সাথে অনেক গল্প আমি করেছি এর আগে অফ স্ক্রিনে, কিন্তু অন স্ক্রিনে আজকে প্রথমবার আমরা অনেক বেশি গল্প করতে চলেছি। আপনারা ভীষণ ভালোবাসেন তাকে, দীর্ঘ বছর ধরে আপনাদের ভালোবাসা অর্জন করেছে তার অভিনয়ের মাধ্যমে। দর্শক, আমাদের সাথে রয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার খুব ভালো লাগছে আজকে তোমাকে পেয়ে। আমরা অনেক গল্প করবো, আমার ড্রয়িং রুমে তোমাকে ওয়েলকাম। সো চলো আমরা বসে কথা বলি। ঈদের যেহেতু আড্ডা, ঈদের সময় তোমাকে জোর করে ধরে আনা হয়েছে, এমনিতে ঈদটা কেমন কাটে বাসায়? এই বছরের ঈদ আর অন্যান্য বছরের ঈদগুলো তো আসলে ডিফারেন্ট। রাইট। এই বছর প্রথমবার হচ্ছে আমি আমার মায়ের বাসায় নেই, আমার পুরো জীবনে প্রথমবার। ঈদ মানে আমার কাছে ছিল হচ্ছে আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, মেহেদি দেয়া, বাসায় চিল করা। বাট এখন যেটা হয় হচ্ছে একটু সকালবেলার কি খাবে ডেজার্ট সব একটু বানাই, একটু ওটা বানাই, বাসাটা একটু গুছাই, বা গেস্টরা কে কে আসবে আমার শাশুড়ির সাথে এগুলো নিয়ে ডিসকাস করা, এইগুলো কিছু নতুন জীবনে অ্যাড হয়েছে। বাট আমি এনজয় করছি। তোমার বিয়ের পর প্রথম কোরবানির ঈদ, তুমি কখন হাটে গিয়েছো? মেয়েরা তো যায় না। বাট আমি অনেক ছোটবেলায় একবার আমার বাবার সাথে গিয়েছিলাম। ফার্স্ট টাইমে খুব এক্সাইটেড ছিলাম, বিকজ আমি বাচ্চারা যেটা হয় যে অ্যানিমাল পছন্দ করে, মানে কোরবানির আগে যেমন আগে 3-4 দিন আগেও যদি এরকম গরু খাসি নিয়ে আসতো, ওগুলোকে পাতা খাওয়ানো, আমি একটু দুষ্ট বাচ্চাই ছিলাম। তো সেবার হচ্ছে আমি বলেছি যে না, আমিও হাটে যাব, আমি আমার ছাগল পছন্দ করবো এরকম। কিন্তু হাটের সামনে যাওয়ার পরে যখন দেখলাম দূর থেকে গোবর, আমি বললাম যে আমি এখন আর যাবো না, আমাকে এখন বাসায় দিয়ে আসো। এরপরে আমি আর কখনোই যাইনি। এখন দেখো, আমার বাবা মারা যাওয়ার পর হয়তো যেতে হতে পারতো, কিন্তু আমার দুলা ভাইরা তো একটা বড় সাপোর্ট আমাদের। সো ভাইয়ারাই আসলে আমার যে কোরবানির দায়িত্বটা ভাইয়ারাই নিত, ভাইয়ারাই করতো। এবারে কি করছো? ভাইয়ার সাথে তোমার যেহেতু প্রথম কোরবানি। আমি সবসময় ছাগল কোরবানি দিই, সো এবার আমি বলেছি আমি ছাগল কোরবানি দিব। আমার শ্বশুর গরু কোরবানি দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, দিস ইজ ভেরি ফানি, হঠাৎ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কি কালার ছাগল কিনবো বলো তো? হরিণের কালার ছাগল কেনা যায়? এটা কি ধরনের কোয়েশ্চেন? এটা কি কোয়েশ্চেন? আচ্ছা জাস্ট তোমার কালারের ছাগল কিনো না। হি ওয়াজ লাফিং। আই ফাইন্ড ইট ভেরি ফানি যে আমাকে কেন এরকম একটা কোয়েশ্চেন করলো। তোমাদের কেমিস্ট্রিটা আসলে কেমন? অ্যাজ ইউজুয়াল হাজব্যান্ড ওয়াইফ যেরকম হয় ওরকম, আলাদা কিছু না। দেখো, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ডায়নামিক অফ রিলেশনশিপ। এটা আসলে একজনের সাথে আরেকজনটা কখনোই মিলে না। আমাদের সময়ের সাথে, ম্যাচুরিটির সাথে অনেক কিছু চেঞ্জ হয়, ডায়নামিক চেঞ্জ হয় রিলেশনশিপের। সো আই থিঙ্ক আমারটা এমন আহামরি কিছু না, বাট আমারটা আমার মতো। ফেস্টিভ সময়গুলোতে আলাদা করে আসলে তোমার কোন বিষয়টা সবার আগে মাথায় আসে? বা থাকে না, কেউ কাপড় নিয়ে অনেক এক্সাইটেড থাকে, ড্রেস নিয়ে, কেউ আসলে কিভাবে রান্না বান্না করবো সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। ঈদ আসলে বা এই ধরনের ফেস্টিভে তোমার কোন ব্যাপারটা নিয়ে খুব আগ্রহ কাজ করে? আমার আসলে এরকম বিষয় কাজ করে না মাহা, আমি আসলে খুব বেশি না। আমার যেটা হয়, আমি আমার বাবাকে ভীষণ মিস করি, বিকজ আমার জীবনে আসলে আমি খুব আমার বাবার সাথে ক্লোজ ছিলাম, এবং আমার পৃথিবীর একটা অনেক বড় অংশ আমার বাবাকে ঘিরে ছিল। তো থাকে না, ধরো কোরবানি মানে আমার বাবা হাটে যাবে, গরু আনবে, তো ওই জিনিসটা আসলে আমি খুব মিস করি। বা ধরো রোজার ঈদের সময়ও দেখা যায় না যে জিনিসগুলো থাকে না, বাবা অনেক কিছু, যে ঈদের সকালে হয়তো আমি বাবার পাঞ্জাবি আয়রন করে রাখবো, বা এই জিনিসগুলো আসলে মানে 2017-তে আমার বাবা মারা যায়, ওই 17 থেকে এই 26 আমার ঈদ আসলে আগের মতো নাই। সরি আপু, সরি, আমি আসলে যখনই আমার বাবার কথা বলি আমি একটু ইমোশনাল হয়ে যাই। আমি সো সরি। এবং তুমি যখন এই কথাগুলো বলছো আমারও একই রকম ফিলিং কাজ করছে, কারণ আমাদের যাদের বাবা নাই, আমরা অকালে হারিয়েছি যাদেরকে, উই অল নো আমাদের ফিলিংটা একই জায়গায় কানেক্টেড। উই নো আসলে হাউ ইট ফিলস। প্রতিবার আমারও যখন ঈদ আসে, আমি ইউজুয়ালি আসলে ঈদের সময়গুলো বা যে কোনো ফেস্টিভে পছন্দ করতাম একটু নিজের মতো করে থাকার, বাট বাবা চলে যাওয়ার পর থেকে আমি ইচ্ছা করে ব্যস্ত থাকি। আমার মনে হয় আমি বিজি থাকি, অন্য কিছুতে ব্যস্ত থাকি, যাতে আমার মনে না পড়ে কথাগুলো। আই এম সো সরি। আসলে আল্লাহ ভালো রাখুক আমাদের বাবাদেরকে, সেই দোয়া। আচ্ছা, অন্য টপিকে কথা বলি। ঈদের সময় ঈদ নিয়ে যেহেতু কথা বলছিলাম, এখন তো ঈদের সিনেমা দেখা হয়।
এই গত কয়েক বছর ধরে আসলে ঈদের সিনেমা দেখার ব্যাপারটা খুব বেশি বেড়েছে কিন্তু বেড়ে গেছে। অলসো আমাদের দেশে তো এন্টারটেনমেন্টের সোর্সের খুব অভাব, খুব কম। মানে আমাদেরকে তো আসলে ঘুরতে যাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি, এর বাইরে আসলে তেমন এন্টারটেনমেন্টের সুযোগ নেই। সো আমার কাছে মনে হয় রিসেন্টলি প্রত্যেকটা ঈদেই কয়েকটা সিনেমা বের হয় যেগুলো আসলে খুব আগ্রহ নিয়ে আমরা দেখি। রোজার ঈদেও জানো আমি ছুটিটার সময় কোনো টিকিট পাইনি। তো আমার খুব খারাপ লাগছে যে হ্যাঁ আচ্ছা টিকিট পাচ্ছি না এসে, বাট আনন্দ লাগছে এটা চিন্তা করে যে আমাদের দেশের মানুষ এখন ফিল্ম দেখছে, রাইট, যে আমরা টিকিট পাচ্ছি না। এটা কিন্তু আমাদের অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি আমার জন্য খুবই গর্বের বিষয় যে আমাদের ফিল্ম সাধারণ মানুষ আগের আবার একদম সোনালি সময়ের মতো করে আবার দেখছে। এটা খুবই পজিটিভ একটা দিক। এবং জানো এটা আমি এমনি তো আমার সিনেমা হলে যাওয়া, পপকর্ন কিনবো, মানে রেডি হবো, যাবো, এই পুরো প্রসেসটা আমি খুব এনজয় করি। ইটস লাইক আমার হাজব্যান্ডের সাথে আমার এখন প্রায় কথা হয়, হ্যাঁ আমরা একটা মুভি ডেটে যাবো, মানে ও অফিস থেকে আসবে, আমি এখান থেকে সাজগোজ করে যাবো, তারপর আমরা ইয়ে করবো। সো আমার এই জিনিসটা আমি খুব এনজয় করি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছিলেন স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। আমরা ফিরছি বিরতির পর। আপনার প্রতিটি স্টেপে থাকুক আনন্দ, ঈদ হোক ভালোবাসার, মানবিকতার। সবাইকে জানাই স্টেপ ফুটওয়্যারের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। স্টেপের সাথে থাকুন, স্টেপ মানে উৎসব। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছিলেন স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ঈদের টপিক নিয়ে যেহেতু কথা বলছি এবং ঈদের সিনেমা নিয়ে কথা বলছি, তুমি যখন যাও হলে তখন তো তোমার ফ্যান্সরা অনেক সময় তোমাকে দেখে। না না, মাস্ক পরে, তুমি মাস্ক পরেই যাও এখন পর্যন্ত? আমি সবসময় মাস্ক, চোখ দেখলেও চিনে ফেলার কথা। এটা হয় এমনিতে, হ্যাঁ। বাট নর্মালি তো আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো আমি বাইরে গেলে মাস্ক পরে যাই। আর মাহা, আমি মেকআপ করতে পছন্দ করি না, মানে আমার পার্সোনাল লাইফে তোমার এতটা ভালো লাগে না। আর যেহেতু আমি অনেক বছর ধরে ক্যামেরার সামনে কাজ করি, সামহাও আমার ব্রেইনে সেট হয়ে গিয়েছে যে এটা আমার প্রফেশনের একটা অংশ, মেকআপ করাটা। এবার ঈদে প্রথমবারের মতো তোমাকে দেখা গেছে উপস্থাপনায়, সো এটা নিয়ে একটু জানতে চাই। উপস্থাপনা প্রথমবার না, আমি এর আগে আরো অনেক শো করেছি, কুকিং শো করেছি বা অন্য ধরনের শো করেছি, বাট সেলিব্রিটি আড্ডা টাইপের শো কখনো এই ধরনের শো বা ইন্টারভিউ নেইনি কখনো। রাইট, ইন্টারভিউ নিয়েছো প্রথম। হ্যাঁ, তো এইটা আমার জন্য, মানে আমার এই কলিগদের সাথে আমার কথা বলাটা, ধরো বাঁধন আপু এসছে, আমি আপুকে বলছি, আপু আই নো এভরিথিং অ্যাবাউট, হ্যাঁ, তোমাকে কি জিজ্ঞেস করবো, এখন আমি তোমাকে কি জিজ্ঞেস করবো। অ্যান্ড আমি ওর এত ইন্টারভিউ দেখেছি যে আমি আসলে জানি যে এগুলো অলরেডি প্রশ্নটা করা হয়েছে এবং উত্তরটাও জানো। হ্যাঁ, তো এই জন্য হয় কি আমার অনেক রিসার্চ করতে হয়েছে বা আমার অ্যাকচুয়ালি চিন্তা করে করে কোয়েশ্চেন ঠিক করে কথা বলতে হয়েছে, বাট সেটা ইট ওয়াজ ফান, মজাই লাগলো। বাট উপস্থাপনা একটু কঠিন। কঠিন না? হ্যাঁ, মানে তোমার কোন বিষয়গুলো বেশি কঠিন লাগে উপস্থাপনা? মানে দেখো, আমি যখন নিজে ইন্টারভিউ দিতে আসি আমি খুব কনসার্ন থাকি যে আমাকে যাতে এই ধরনের প্রশ্ন না করা হয় বা আমি এটা এরকম সেরকম অনেক কিছু। বাট তুমি যখন ওই চেয়ারে বসবে তখন আসলে পিছন থেকে অনেক কোয়েশ্চেন থাকে, রাইট, কানটা খোলা রাখতে হয়। এবং কানে এরকম অনেক কোয়েশ্চেন বলে যেটা আমি এথিক্যালি আই কান্ট আস্ক, সেটা আমাকে টেকনিক্যালি অন্যভাবে বলতে হয়। বা আমি অলসো যখন উপস্থাপনাও করছি, আমি তো ব্যক্তি ফারিয়া, অভিনয়ের সময় তো আমি অন্য একটা অভিনেত্রী ফারিয়া, রাইট। হ্যাঁ, আর ওটা তো আমি অন্য মানুষের ক্যারেক্টার প্লে করছি, বাট উপস্থাপনার সময় তো আমি নিজে যেটা ব্যক্তি সে, সো আমি চাইলেও সব কিন্তু বলতে পারবো না। সো ওইটা একটু চ্যালেঞ্জিং ছিল। আই নো, তুমি এটা নিয়ে অনেকবার কথা বলেছো। তোমার কেন মনে হয় বলো তো যে আমাকে নিয়েই কেন এত নিউজ হয়? অনেকেই অনেক কিছু বলে, তোমাকে নিয়ে নিউজটা বেশি হয়। আর মাহা, মানুষ লিটারালি উদ্ভট কথাবার্তা ইচ্ছা করে বলে, উদ্ভট কাপড় চোপড় ইচ্ছে করে পরে, ভাইরাল হওয়ার তারা জন্য। ভাইরাল হয়। আর আমি চাই না আমাকে নিয়ে আলোচনা হোক। আমি মিডিয়াতে আমি মানে ঘোষণা দিয়ে এখন অভিনয় করি না, আমি বলেছি যে না আমি অভিনয় করব না। বাট আমাকে নিয়ে অপ্রয়োজনীয় যে সকল নিউজ হতে থাকে, মাঝে একটা পয়েন্টে আমি যেমন সোশ্যাল মিডিয়া সব বন্ধ করে দিয়েছিলাম, আমার পেজ আর ইনস্টাগ্রাম ছাড়া, বিকজ আই ওয়াজ ফিলিং সিক। আমার বিয়ের ব্যাপারটা আসলে আমি ওই সময় মিডিয়াতে বলতে চাইনি। আমার ইচ্ছে ছিল ডিসেম্বর যখন অনুষ্ঠান হবে আমি তখন সবাইকে জানাবো। জানো, এটা খুবই প্রাইভেট একটা প্রোগ্রাম ছিল এবং আমার বিয়ের পুরো আয়োজন তো আমার ফ্যামিলি করেছে, ওদের প্ল্যান অনুযায়ী হয়েছে। মসজিদের কোনো একজন লোক একটা পত্রিকায় ফোন করে জানিয়েছে যে এখানে শবনম ফারিয়ার বিয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার মানে
কাবিন হওয়ার আগেই নিউজ হয়ে News গেছে হয়ে গেছে। অনলাইনে যে বিয়ে হচ্ছে। ওখানে মেয়েদের জায়গাটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। আমার হাজব্যান্ড আন্ডারগ্রাউন্ডে আসছে, আমি বললাম যে কী হয়েছে? ও বলে কি বাইরে তো জার্নালিস্ট এসছে মোবাইল নিয়ে। আমি বলছি কি, কীভাবে জানবে? এটা প্রশ্নই আসে না। বলে কি না সাজু ভাই বললো যে আসছে। আমি বলছি যখন আমি কী করবো? বলে আমরা এখন বের হয়ে যাবো। আমি বলছি না, আমার ফ্রেন্ডের সাথে আমার কোনো ছবি নেই, এটা আমার লাইফের একটা স্পেশাল দিন, আমি মেমোরি রাখতে চাই। আমার আম্মু বা আমার শাশুড়ির সাথে আমার ছবি নাই। ইজ লাইক লাগবে না ছবি, অনেক ছবি আছে, চলো। আমি আমার সব ফ্রেন্ড আত্মীয় স্বজন সবাইকে রেখে গাড়ি, আমার বরের গাড়ি নিচেই ছিল, ও গাড়ি তুলে জাস্ট গ্লাস উঠায় টান দিয়ে বের হয়ে চলে আসছে। এবং আমি বিদায় নিতে পারি নাই কারো কাছ থেকে। এবং আমার মালা বদল হয়নি, আমার মালা পিছনে পড়ে আছে, আমার আয়না পড়ে আছে। এবং এর মধ্যে কন্টিনিউয়াস আমার ফোন আসছে। আমি একটা পর্যায়ে ফোন অফ করে দিলাম। এবং আমার কোনো প্যারেন্ট ইচ্ছা করতেছিল না দেখে আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিলাম। আমার বরকেও তার আশেপাশে মানুষজন জাস্ট নক দিচ্ছে যে, বিকজ ওর তখন পর্যন্ত তো কেউ জানে না বরকে। So অনেকেই right, জানে হচ্ছে হ্যাঁ। ও আমাকে ডেট করছে। হ্যাঁ। সো আই গট ম্যারিড। আমার কার সাথে বিয়ে হলো? ও না অন্য কেউ। কিউরিওসিটি তো শেষ নাই। শেষ নাই। চাঁদের আলো খুশির রব স্টেপে আছে স্টাইল সব নতুন পাঞ্জাবি ঝলমল শাড়ি সবার সাথে স্টেপ ঈদের প্রস্তুতি স্টেপে স্টেপে হোক কলমো স্টেপ মানে ঈদ উৎসব স্টেপে স্টেপে হোক উল্লাস স্টেপ থাকলে ঈদ স্পেশাল। আমার খুব ক্লোজ 3 জন সাংবাদিক যারা, ওনাদেরকে বললাম যে ভাইয়া অনেক প্যারা হচ্ছে, আপনি অনলাইনে পারলে নিউজ করেন না, কালকে একবারে পত্রিকায় দেন। ওরা বলছে যে না, অনলাইনে অলরেডি নিউজ হয়ে গেছে। বাট এমনভাবে নিউজ হয়েছে যে এরকম লেখা যে খেজুর আর বাদাম খাইয়ে বিয়ে করলে বিয়ে করতেন স্বপ্ন পারে। কাকে বিয়ে করেছে এটা নাই, কিন্তু সব জায়গায় কার্ডে অলরেডি হ্যাঁ। শেষ, মানে মানুষজন শেয়ারটা দিয়ে শেষ। আমি যে আমার হাজব্যান্ডকে অনেক বছর ধরে চিনি বা জানি, বিষয়টা এমনও না। সো আমি চাচ্ছিলাম আমরা একটু বুঝি, তারপরে জানাই, অ্যাটলিস্ট 7 দিন আমরা আমাদের মতো টাইম পাই, সেটাও পাই। আপু ফুল টাইম চাকরি করছো এখন? এখন কি কন্টিনিউ না করছো? না, আমি মাঝখানে বিয়ের পর নিয়োগ চাকরি ছেড়ে দিয়েছি। আচ্ছা। সো এখন আমি আবার হচ্ছে মিডিয়াতে আবার আমার যেটা কাজ সেটাই করছি। এখন অনেক কন্টেন্ট করছি। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমার জানার ইচ্ছা, কারণ কন্টেন্টের মার্কেটটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু বিভিন্ন ব্র্যান্ড যারা ধরো টিভিসি অনেক বেশি বানাতো, তারা টিভিসি কমিয়ে দিয়ে সেই টাকাটা ইনভেস্ট করছে কোথায়? কন্টেন্টের পেছনে। তো তুমি কিন্তু রিসেন্টলি অনেক বেশি কন্টেন্টে মনোযোগ দিয়েছো, অনেকগুলো কাজও করেছো বা করছো। ব্যাপারটা তুমি কতটা এনজয় করো? আমি যে এটা এনজয় করি একদম না, আমি আসলে অভিনয়টা এনজয় করি। কিন্তু বেসিক্যালি আমি যেই ডিওপিদেরকে নিয়ে কাজ করি, ওরা আসলে আমাকে অনেক হেল্প করে স্ক্রিপ্ট লেখা, বা ওরা আইডিয়া দেয় যে আপু আমরা এরকম করতে পারি, ওরকম করতে পারি। সো ওইটা একটা আমার সাপোর্ট। আর আমি না, মানে মাহা এত অল্প বয়স থেকে এখানে কাজ শুরু করেছি, আমার কাছে এটা খুব মজা লাগে। কারণ এই জিনিসটা শুধুমাত্র মজা লাগে যে 2 ঘন্টায় শেষ। আমি তো ধরো সকাল 10টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত কাজ করে অভ্যস্ত। সো আমার জন্য যখন হয় যে আমার মোটামুটি 3-4টা নাটকের টাকা এরকম 2 ঘন্টায় হয়ে যাচ্ছে, আমার এটা আসলে মজা লাগে। এবং তুমি তোমার ফ্রিডম নিয়ে কাজটা করতে পারো, কাজ করতে পারি। মন চেয়েছে আজকে শুট করবো আজকে। হ্যাঁ। এই মার্কেটটাকে তুমি কিভাবে দেখছো? এটা কি মানে গুড অর সাস্টেনেবল কিছু মনে হচ্ছে? আমার কাছে সাস্টেনেবল মনে হয় না। মনে হয় না। বিকজ এটা তো চেঞ্জ হবে। তোমার মার্কেটিং এর স্ট্র্যাটেজি সব সময় চেঞ্জ হতে থাকবে। একটা সময় যেমন টিভি বিজ্ঞাপন মানে বিশাল ব্যাপার ছিল, একটা সময় পত্রিকায় এক একটা বিজ্ঞাপন দিতে কোটি টাকার উপর খরচ হতো, সেটা তো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। সো আমার কাছে মনে হয় এটা যে খুব বেশি দিন থাকবে তা না, বাট আপাতত কয়েক বছর এটা আমার কাছে মনে হয় চলবে। ফুল টাইম কিন্তু অনেক ছেলেমেয়েরা এখানেই আছে, কন্টেন্ট ক্রিয়েশন করছে। দেখো, কন্টেন্ট ক্রিয়েশন আর আমারটা কিন্তু একদমই ডিফারেন্ট। আমি brand endorsement ব্র্যান্ড করো। এন্ডোর্সমেন্ট করি। বাট ধরো যারা কন্টেন্ট করে, আমি ধরো কয়েকজন নাম বলি, ধরো মাহিম, ওর কন্টেন্ট সবসময়ই থাকবে, ও কুকিং নিয়ে কাজ করছে ডিফারেন্টলি। বা ধরো সুরভি, ও ট্রাভেল ব্লগ করে, ওটা সবসময়ই থাকবে। ওরা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, বাট আমারটা আমি শুধুমাত্রই প্রমোশনাল করি। আমি আমার নিজের কোনো কন্টেন্ট করার একদম ইচ্ছা নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে ব্র্যান্ডরা এখন ঝুঁকছেও আসলে এদিকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা তারা অনেক পছন্দ করছে। আই থিঙ্ক কয়েক বছর এটা চলবে, এবং তুমি কাজ করছো, আমাদের দেখতেও ভালো লাগে। সো যেহেতু ডিফারেন্ট জনরায় যখন তোমাদেরকে দেখি, ডেফিনেটলি এটা ভালো লাগে কাজ করে। অন স্ক্রিনে আড্ডা দিতে পেরে আমার অনেক ভালো লেগেছে। সো ইনশাআল্লাহ এরপরে আমরা অন স্ক্রিনে আরো অনেক আড্ডা দিব। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ আরটিভি। আরটিভি ইজ লাইক আ হোম। রাইট। সবসময় আসলে ভালো লাগে। সো থ্যাংক ইউ। আবার দেখা হবে আপু, ঈদ মোবারক।
দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের প্রিয় কোনো তারকাকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভির সাথে থাকবেন। ঈদ মোবারক।